উঠে দাঁড়ালেই মাথা ঘুরে যাওয়া, অথবা আপনি হেঁটে হেঁটে কোথাও যাচ্ছেন, হাঁটার সময় মনে হচ্ছে মাথা টলমলো করছে, ঘুরছে, এক্ষুনি পড়ে যাব, পা ঠিকঠাক চলছে না, মাথাটা সব সময়ের জন্য ঘুরছে, মনে হচ্ছে যেন আমি এক্ষুনি পড়ে গেলাম, এই রকম সমস্যা তৈরি হচ্ছে। আর এই সমস্যাটার পাশাপাশি আরো একটা জিনিস, এই সমস্যা যখন যাদের হয় তারা দেখবেন ছোট 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 পা ফেলে চলে। একটা সাধারণ মানুষ কি করে, নর্মাল পা ফেলে চলে, কিন্তু এই সমস্যাটা যাদের হয় তারা কি করে না, খুব ছোট ছোট পায়ে আস্তে 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 চলে। তো এই ক্ষেত্রে এই যে কন্ডিশন, এই কন্ডিশনটা কিন্তু বহু পেশেন্ট ইনফ্যাক্ট যাদের বয়স মোটামুটি 50+, এইরকম বহু পেশেন্ট কিন্তু ফোনের মাধ্যমে বা চেম্বারে সরাসরি এসে কিন্তু বলতে চায় যে ডাক্তারবাবু সব প্রবলেম কম বেশি কমছে, কিন্তু এটাকে কমাতে পারছি না। এই হাঁটতে গেলেই মাথা ঘুরে পড়ে যাব, মাথা টলমলো ভাব, যেন নেশাগ্রস্ত, একটা মদ খাওয়ার পরে মানুষ যেমন টলতে টলতে যায় সেই রকম একটা ভাব তৈরি হয়েছে। এই কন্ডিশনটা কিন্তু হয়ে থাকে। আর অনেক ডাক্তারবাবু এক্ষেত্রে একটা কথা বলে দেয় যে আপনার কোলেস্টেরল বেড়েছে, কোলেস্টেরলটা টেস্ট করুন, কিন্তু আদতে কি হয় জানেন, কোলেস্টেরল টেস্ট করলেও কোলেস্টেরল কিন্তু নর্মাল চলে আসে, কোলেস্টেরলের কোনো রকম সমস্যা হয় না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে রোগটার নাম কি? তাহলে প্রশ্ন হচ্ছে এই যে রোগটা হয়েছে, এই রোগটার নামটা কি? এই রোগটার নাম আমি শেষে বলছি। এখন এই রোগটা কেন হয়, এটা কিন্তু এক ধরনের কোনো রোগই নয়। মানে কেমন শুনতে আজব লাগছে না? একভাবে বলছি এটা রোগ, আর একদিকে বলছি এটা কোনো রোগ নয়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, একটু জাস্ট বোঝার অপেক্ষায়। দেখুন, এই যে কন্ডিশনটা হয়, এই কন্ডিশনটার একটা নাম দেওয়া হয়েছে যেটাকে আমরা রোগ হিসাবে চিহ্নিত করি, কিন্তু আদতে এই যে মাথা টলমলো করে যাওয়া বা এক্ষুনি পড়ে যাওয়া অনুভূতি হওয়া, এটা কিন্তু কোনো রোগ নয়। এটা একসঙ্গে অনেকগুলো রোগের সিমটমস যখন আপনার শরীরে মিশ্রিত হচ্ছে, তখন এই কন্ডিশনটা আপনার তৈরি হচ্ছে। যেমন জ্বরকে কিন্তু কোনোভাবে আমরা রোগ বলতে পারি না, এটা অন্য কোনো রোগের একটা সিমটমস আসে, সেটা হচ্ছে জ্বর। ঠিক একই রকম ভাবে আপনার শরীরে অন্য কোনো বড় কোনো ডিজিজ হয়ে থাকলে একসঙ্গে অনেকগুলো কন্ডিশন, তখন কিন্তু আপনার শরীরে এই কন্ডিশনটা তৈরি হয়। আপনি হাঁটতে গেলে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতন অনুভূতি হয়। এটা হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলছি কোনো রোগ নয়। তাহলে এই যে কন্ডিশনটা তৈরি হয়, এই কন্ডিশনটার নামটা কি? এই কন্ডিশনটার নাম হচ্ছে গাইট ডিসঅর্ডার। এখন এই গাইট ডিসঅর্ডারটা তাহলে কোন কোন রোগের সমন্বয়, মানে কোন কোন রোগ আপনার শরীরে যদি দেখা দেয় তাহলে আপনার এই রকম কন্ডিশন হতে পারে, এইটা জানাটা কিন্তু খুব জরুরি। এটা জানতে পারলেই আপনি বুঝতে পারবেন যে আপনার এই যে কন্ডিশনটা কেন হচ্ছে, আপনার শরীরে কোন প্রবলেমের কারণে হচ্ছে। আপনি সেই প্রবলেমটাকে যদি সারিয়ে তুলতে পারেন, আপনার এটা অটোমেটিক্যালি সেরে যাবে। তবে এই ভিডিওতে শুধু যে সাইন, সিমটমস এক্সেট্রা এক্সেট্রা বলে দেবো তা নয়, এই ভিডিওতে মেডিসিনও বলবো, এর মেডিসিনের পাশাপাশি কমানোর উপায়ও বলবো। তাই ভিডিওটা শুধুমাত্র শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। আপনার যে প্রশ্ন বা আপনার শরীরের রোগ সম্পর্কে যা যা জানা, সবটা আমি এই ভিডিওতে জানতে পেরে যাবেন, আমি বলেও দেব। তাহলে একটা জিনিস আপনারা একটু ভালো করে ভাবুন, কোনো মানুষ যখন হাঁটাচলা করছে তখন তার শরীরে কোন কোন অঙ্গগুলো সবচেয়ে বেশি সক্রিয় থাকে? ফার্স্ট যেটা সক্রিয় থাকে সেটা হচ্ছে আমাদের ব্রেন। তারপরে যেটা সক্রিয় থাকে সেটা কি না, সেটা আমাদের নার্ভাস সিস্টেম। তারপরে যেটা সক্রিয় থাকে সেটা কি, সেটা হচ্ছে আমাদের মেরুদণ্ড বা স্পাইনাল কর্ড। আর তারপরে হচ্ছে মাসেল, পেশি। এই কটা জিনিস যদি স্ট্রং থাকে তবেই তো আপনি শক্তি দিয়ে হেঁটে যেতে পারবেন। তাহলে এই কটা জিনিসের কোথাও যদি ফল্ট আসে, সেক্ষেত্রে কি হবে না, আপনার এই প্রবলেমটা আসতে পারে। একবার নিজে নিজে চিন্তা করে দেখুন কতটা ঠিক না। তো আপনার এই যে গাইড ডিসঅর্ডারটা হচ্ছে, অর্থাৎ আপনি হাঁটতে গেলে টলমলো করছে, মাথা পড়ে যাব ভাব হচ্ছে, এর প্রথম যে কারণটা আসে সেটা হচ্ছে নার্ভাস সিস্টেমের প্রবলেম, অর্থাৎ নার্ভের যদি কোনো ডিসঅর্ডার থাকে সেক্ষেত্রে কিন্তু এটা হয়। বিশেষ করে নার্ভের তো অনেক রকমের প্রবলেম থাকে, বিশেষ করে সেই সমস্ত ব্যক্তিদের বেশি হয় যাদের একবার স্ট্রোক হয়ে গিয়েছে।
এই স্ট্রোক হয়ে যাওয়ার পরে যাদের নার্ভের সমস্যা আসে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা লক্ষ্য হয়। শুরুতে খুব অল্প অল্প হয়, কিন্তু পরবর্তী সময় একটা সময় কিন্তু প্রচুর পরিমাণে এই সিমটমস, এই প্রবলেমটা চলে আসে, গাইড ডিসঅর্ডার প্রবলেম। আর এই প্রবলেমের জন্য প্রচুর পেশেন্ট পেয়েছি, প্রচুর পেশেন্ট বলে এই প্রবলেমটাকে কোনোভাবে কমাতে পারছি না। সেক্ষেত্রে কিন্তু পার্মানেন্ট সলিউশন দিয়েছি। সেক্ষেত্রে আপনারাও যোগাযোগ করতে পারেন কিন্তু চাইলে। তো যোগাযোগ করার আগে ডিটেলসটা শুনুন, বুঝুন, তারপরে। আর নেক্সট যে কন্ডিশনটা, নেক্সট যে রোগটা হলে এই প্রবলেমটা খুব বেশি হয় সেটা হচ্ছে পার্কিনসন ডিজিজ। পার্কিনসন ডিজিজ অনেকে নাম শুনেছেন, এমন অনেকে এডুকেটেড পার্সন আছে যারা পার্কিনসন ডিজিজটা কি বা পার্কিনসন ডিজিজের নামটা শুনেছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই পার্কিনসন ডিজিজ নামটা তো আপনি শুনেছেন, কিন্তু পার্কিনসন ডিজিজটা আপনার শরীরে আছে কিনা, কি কি লক্ষণ দেখলে বুঝবেন, সেটা কিন্তু ইন ডিটেলসে অনেকেই জানে না, অনেকের মধ্যে অজানা হয়ে আছে। তাই পার্কিনসন ডিজিজটা আপনার মধ্যে আছে কিনা সেটা কিন্তু জানাটা আগে দরকার। সেটাও বলে দেবো, এক্ষুনি বলে দেবো। এই যে পার্কিনসন ডিজিজের কথা বলছি না, এই পার্কিনসন ডিজিজটা কিন্তু ব্রেনের একটা রোগ, ব্রেনের দীর্ঘ মেয়াদি একটা রোগ বলতে পারেন পার্কিনসন ডিজিজ। তাহলে এই পার্কিনসন ডিজিজ যদি হয় সেক্ষেত্রে শরীরের মধ্যে কি কি প্রবলেম শুরু হবে। এই যে পার্কিনসন ডিজিজের কথা বলছেন, এই পার্কিনসন ডিজিজের 4 ধরনের লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পাবে। আর এই 4 ধরনের লক্ষণটা আপনি 4টে কথায় মনে রাখতে পারবেন। কি কথা না, কথাটা হচ্ছে থিঙ্কিং রাইট, বি কেয়ারফুল। আমরা বলি না, এই কথাটা অনেকে ইংলিশে ইউজ করতে শুনে থাকবেন বা ইউজ করবেন, থিঙ্কিং রাইট, বি কেয়ারফুল। বা অনেকে এটা বলবেন, ওটা বলতে শুনে থাকবেন, থিঙ্কিং রাইট, বি পজিটিভ। বি কেয়ারফুল, বি পজিটিভ অনেকে বলে। তো এই লাইনটাকে জাস্ট মনে রাখবেন, থিঙ্কিং রাইট, বি পজিটিভ। এই থিঙ্কিং এর যে টি, এই টি থেকে কি আসে না, টি থেকে আসে ট্রিমর। ট্রিমর মিনস হচ্ছে হাত পা কাঁপবে। আর এই যে পার্কিনসন ডিজিজের কথা বলছি, এই পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে হাত যে কাঁপবে, এটার কাঁপার কিন্তু একটা ধরন আছে। কি ধরন না, আপনি যখন বিশ্রামরত অবস্থায় থাকবেন, ধরুন আপনি এক জায়গায় চেয়ারে বসে বসে টিভি দেখছেন, তো সেই সময় যখন বিশ্রাম অবস্থা থাকবেন তখন দেখবেন আপনার হাতটা বেশি 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 এরকমভাবে কাঁপছে। কিন্তু যখন আপনি কাজ করবেন, কোনো কিছু ধরতে যাচ্ছেন বা কোনো কিছু নিতে যাচ্ছেন, সেই মোমেন্টে কিন্তু আপনার হাতটা অতটাও কাঁপবে না, নর্মাল ফিল হবে। এটা কিন্তু এই ধরনের যে ট্রিমর, এটা কিন্তু পার্কিনসন ডিজিজের ফার্স্ট এবং গুরুত্বপূর্ণ লক্ষণ। তাহলে কি বলেছিলাম, থিঙ্কিং রাইট, থিঙ্কিং এর টি থেকে ট্রিমর এসে গেল। এবার রাইট, আর আর থেকে কি আসবে, আর থেকে আসবে রিগিডিটি। এর অর্থ কি না, এর অর্থ হচ্ছে শক্ত হয়ে যাওয়া, স্টিফনেস ভাব চলে আসে। মানে আমাদের শরীরের যে পেশিগুলো আছে, হাত পা বা ঘাড়, এই যে পেশিগুলো কি হবে না, শক্ত হয়ে যাবে, স্টিফনেস ভাব চলে আসবে। আর এক্ষেত্রে কি হবে না, আপনি হাত এরকম সোজা করে যদি ভাঁজ করতে চান কষ্ট, ভাঁজ করার পরে যদি সোজা করতে চান সেক্ষেত্রেও কষ্ট হবে। এর পাশাপাশি মাসেল স্টিফনেস হয়ে যাওয়া মানে কি, সেক্ষেত্রে সেই জায়গাটায় কিন্তু একটা পেন হবে, একটা ব্যথা অনুভব করবেন। এই লক্ষণটা কিন্তু প্রকাশ পাবে পার্কিনসন ডিজিজ। তাহলে দুটো লক্ষণ হয়ে গেল। 3 নম্বরে কি বলেছিলাম, 3 নম্বরে বলেছিলাম বি, বি বি। এই বি থেকে কি আসবে, বি থেকে আসবে ব্রাডিকাইনেসিয়া। এই ব্রাডিকাইনেসিয়া কথাটার অর্থ কি, ব্রাডিকাইনেসিয়া কথাটার অর্থ হচ্ছে শরীরের যে নড়াচড়া, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে নড়াচড়া, সেই নড়াচড়াটা আস্তে আস্তে স্লো হয়ে আসবে, ধীর হয়ে আসবে। একটা সাধারণ মানুষ যদি মনে করে যে আমি এখান থেকে কোনো একটা জায়গায় যাব, সে যত দ্রুত হেঁটে যাবে, একটা পার্কিনসন ডিজিজ আক্রান্ত মানুষ কিন্তু অত দ্রুত যেতে পারবে না, কারণ তখন তার পা স্বাভাবিকের তুলনায় ছোট 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 হয়ে পড়বে, মানে স্লো হয়ে যাবে। সেরকম একই রকমভাবে হাঁটার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রেও সেম, একটা স্বাভাবিক সাধারণ মানুষ যত তাড়াতাড়ি মুখে খাবার তুলে খেতে পারবে, একটা পার্কিনসন ডিজিজ আক্রান্ত কিন্তু মানুষ অত তাড়াতাড়ি খাবার তুলে খেতে পারবে না, মানে তার কাজের ক্ষেত্রে একটা স্লো ভাব চলে আসবে। এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণ বলে দিলাম পার্কিনসন ডিজিজ। আর লাস্ট কি পড়ে আছে, লাস্ট পড়ে আছে কিন্তু পজিটিভনেসের পি, বি পজিটিভ বলেছিলাম, পজিটিভের পি। এই পি থেকে আসে কিনা পশ্চুরাল ইনস্টেবিলিটি।
পস্চুরাল ইনস্টেবিলিটি মানে কি? মানে রোগীর শরীরের ভারসাম্য নষ্ট হয়। কিরকম অবস্থায়? না, সে যদি স্ট্রেট অবস্থায় দাঁড়িয়ে থাকে, মানে সহজ কথায় দাঁড়িয়ে থেকে কোনো কাজ করার ক্ষেত্রে যে ভারসাম্য বা যে ব্যালেন্সটার দরকার হয়, সেই ব্যালেন্সটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায় এই প্রবলেমের। সেই ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাকভাবে পায় না, আর এই ব্যালেন্সটা পায় না বলেই কিন্তু ওই যখন হাঁটে তখন মনে হয় মাথাটা টলমলো করছে, এক্ষুনি পড়ে যাব। অনেক ক্ষেত্রে অনেকের সিভিয়ার কন্ডিশন এমন হয়, কিছুটা হাঁটার পরে একটা যাও কিছু ধরে বসে থাকতে হয়, কিছুক্ষণ বসে থেকে আবার চলতে শুরু করে। আর এই যে পস্চুরাল ইনস্টেবিলিটির কথা বললাম, এই কারণের জন্যেই কিন্তু যারা পার্কিনসন ডিজিজে আক্রান্ত হয় সেই সমস্ত মানুষদের একটু যদি কোথাও ধাক্কা লাগে, হঠাৎ করে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। অথবা কি হবে না, আপনি আমি স্বাভাবিকভাবে কি হবে না, আমরা এই ডান দিক বাম দিক যে কোনো দিকে যে কোনো মুহূর্তে তাকিয়ে আবার সোজাভাবে চলতে পারি। কিন্তু এই পার্কিনসন ডিজিজে যারা আক্রান্ত হয় তারা ডান দিকে তাকিয়ে হঠাৎ করে যদি সামনের দিকে তাকিয়ে চলতে শুরু করে, তখনই কিন্তু তাদের পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। এই প্রবলেমটা কিন্তু হবেই হবে পার্কিনসন ডিজিজে যদি আক্রান্ত হয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। এর পাশাপাশি পার্কিনসন ডিজিজ যারা আক্রান্ত তাদের চেনার আরও একটা খুব গুরুত্বপূর্ণ উপায়, সেটা হচ্ছে ধরুন এমন কোনো ব্যক্তি আছে যারা শিক্ষিত, এডুকেটেড, তো তিনি যদি পার্কিনসন ডিজিজে আক্রান্ত হয়, তার ক্ষেত্রে চেনার উপায় একটাই, ওই ব্যক্তিকে কিছু একটা লিখতে বলবেন। দেখবেন শুরুতে ওই ব্যক্তিটা যেমন স্পিডে বা যেমন টানে লেখা বা যেমন হরফে লেখা শুরু করেছে, যত লেখাটা শেষের দিকে যাচ্ছে তত দেখবেন লেখার আকার ছোট হয়ে যাচ্ছে বা লেখাটা এঁকে বেঁকে যাচ্ছে, ঠিকঠাকভাবে সামঞ্জস্য ধরে রাখতে পারছে না। এটা কিন্তু পার্কিনসনের একটা গুরুত্বপূর্ণ সাইন। আরেকটা গুরুত্বপূর্ণ সাইন আছে, সেটা হচ্ছে আপনি আমি একটা খাবারের বা একটা সুগন্ধি বা একটা ব্যাড স্মেল যাই হোক না কেন, যতটা তীব্রতার সঙ্গে সরিয়ে নিতে পারবো, এরা কিন্তু ততটা তীব্রতার সঙ্গে নিতে পারবে না। এটা কিন্তু পার্কিনসন ডিজিজের একটা গুরুত্বপূর্ণ অন্যতম একটা লক্ষণ। তাহলে এই লক্ষণটা কিন্তু মনে রাখে, লক্ষণ শুধু এটা একটা সাইন, এটা একটা সাইন, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। আরেকটা জিনিস দেখবেন, একটা সাধারণ মানুষ বা আমরা যখন হাঁটি কি হয় না, আমাদের দুটো হাত দুলতে থাকে। কিন্তু যারা পার্কিনসন ডিজিজ আক্রান্ত হয় তাদের যে সাইডটার মাসেলগুলো স্টিফনেস ভাব চলে আসে, সেটা হতে পারে ডান সাইড, হতে পারে বাম সাইড। দেখবেন যে সাইডের মাসেলে স্টিফনেস ভাব আসছে, তারা সেই সাইডে দেখে একটু এরকম হেলা অবস্থায় আছে। যদি ডান সাইডে হয় তো ডান সাইডে, যদি বাম সাইডে হয় তো বাম সাইডে, এইভাবে হেলে 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 যাচ্ছে, হাঁটছে। আর সেই সাইডটাতে নাড়াতে পারছে না, কষ্ট হচ্ছে। এটাও কিন্তু পার্কিনসন ডিজিজের একটা গুরুত্বপূর্ণ সাইন। আর আরও একটা জিনিস আছে যেটা পার্কিনসন বোঝার মানে খুব মিরাক্কেল উপায়, সেটা হচ্ছে, মানে এটা চেম্বারে খুব পেয়েছি তাই অভিজ্ঞতা নিয়ে বলছি। পার্কিনসন রোগী যখন চেম্বারে আসে না, তখন কি হয় না, রোগীর মুখ দেখলে মনে হয় আপনি যেন কি না কি ভুল করে ফেলেছেন। মানে আমি যেন চেম্বারে বসে ওনার উপর কি না কি ভুল করে ফেলেছি, উনি এতটাই মানে মনে হবে এতটাই রাগান্বিতভাবে আসছে, মোটামুটি তার মুখ চেপে এইরকমভাবে আসছে যেন আমি কোনো অন্যায় করেছি তার প্রতিবাদ করতে আসছে। কিন্তু আদতে উনি খুব স্বাভাবিক এবং খুব শান্তভাবেই আসছে। মানে আপনি যেটা দেখছেন বা একটা ডাক্তার যেটা পার্কিনসন ডিজিজ কন্ডিশনের রুগীর সামনে যেটা দেখে, আদতে ভিতরে কিন্তু সেটা নয়। এই কন্ডিশনটা কিন্তু পার্কিনসনের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। এটা পেয়েছি, মানে ফার্স্ট টাইম তো একটু হতো যে হঠাৎ কোনো রেগে থাকার কারণটা কি, বাইরে কোনো সময়, কিন্তু আদতে যখন এটাই হচ্ছে ওনার একটা সাইন। পার্কিনসন পেশেন্টের এটাই হচ্ছে এক ধরনের সাইন। যখন আসবে তখন মনে হবে খুব রেগে আছে, কিন্তু ভিতর থেকে আদতে সে নর্মালভাবেই আছে। তো এই পার্কিনসন ডিজিজ এই সমস্ত সিমটমস যদি আপনার মধ্যে যত বেশি বেশি ফুটে উঠবে, তত বেশি বেশি কিন্তু আপনার মধ্যে লক্ষণটা প্রকাশ পাবে, আপনি হাঁটতে গেলে পড়ে যাওয়ার সমস্যা, যেটা মানে গাইড ডিসঅর্ডারের সমস্যা। এর পাশাপাশি আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস নামক এক ধরনের রোগ হয়। এই মাল্টিপল স্ক্লেরোসিস রোগ যদি আপনার হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার গাইড ডিসঅর্ডার আসবে। এখন প্রশ্ন হচ্ছে এই মাল্টিপল স্ক্লেরোসিস রোগটা কি? এই মাল্টিপল স্ক্লেরোসিস রোগটা কিছুই না, আমাদের মেরুদণ্ড বা স্পাইনাল কর্ড যেটা আছে, এই মেরুদণ্ড বা স্পাইনাল কর্ডে যদি কোনো কারণে আঘাত লেগে যায়, আঘাত লাগার ফলে যদি কোথাও কোনো হাড়ে চিড় হয়, বা ওই স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো বেরোচ্ছে সেই নার্ভে যদি কোথাও কোনো প্রেশার পড়ে,
তখন কিন্তু এই গাইড ডিসঅর্ডারের সমস্যা তৈরি হয়। এখন অনেকে এই প্রশ্নটা তো করতে পারে, ডাক্তারবাবু আমরা তো এমন অনেকেই আছি যারা কর্মজীবনে কর্ম করতে গিয়ে পড়ে গিয়ে হোক বা অ্যাক্সিডেন্টাল কেসের ক্ষেত্রে হোক স্পাইনাল কর্ডে আঘাত পেয়েছে, মেরুদণ্ডে আঘাত পেয়েছে, তাহলে কি আমার মাল্টিপল স্ক্লেরোসিস রোগ হয়ে আছে? সেটা কি করে বুঝবো? সেটা বোঝারও কিন্তু উপায় আছে। এই মাল্টিপল স্ক্লেরোসিস যে এই রোগটার কথা বলছি, এই রোগটার ক্ষেত্রে কিছু কিছু সাইন ফুটে উঠবে। যদি ফুটে ওঠে, মেরুদণ্ডে আঘাত পাওয়ার পরে যদি এই সাইনগুলো ফুটে ওঠে, তাহলে কিন্তু আপনি বুঝবেন আপনার মাল্টিপল স্ক্লেরোসিস হয়ে আছে, আপনি মাল্টিপল স্ক্লেরোসিস রোগে আক্রান্ত হয়ে আছেন। যে ফার্স্ট লক্ষণটা কি? না, ফার্স্ট লক্ষণটা হচ্ছে, ধরুন আপনি হ্যাট হয়ে মানে ব্যান্ড হয়ে কোনো কিছু একটা নিচ্ছেন বা কোনো ভারী জিনিস তুলতে যাচ্ছেন, সেটা হতে পারে জলের বালতি কিংবা হতে পারে কোনো কাজের সামগ্রী, সেটা ব্যান্ড হয়ে হ্যাট হয়ে তুলতে যাচ্ছে। এই হ্যাট হয়ে যখনই আপনি তুলছেন, তখন যদি আপনার মেরুদণ্ড বরাবর বিদ্যুতের শক লাগার মতন একটা ঝিলিক মারা যদি সেন্সেশন চারিদিকে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে আপনি বুঝবেন কিন্তু আপনি মাল্টিপল স্ক্লেরোসিসে আক্রান্ত হয়ে আছেন, আপনি মাল্টিপল স্ক্লেরোসিসে আক্রান্ত হয়েছেন। যেমন দেখবেন বর্ষার সময় আকাশে যখন বিদ্যুৎ চমকা, যদি তাকিয়ে দেখেন, দেখবেন বিদ্যুতের রেখাটা ঠিক গাছের পাতার মধ্যেকার শিরা উপশিরার মতো এইভাবে চারিদিকে যেমন ছড়িয়ে পড়ে। আপনি যখন ব্যান্ড হয়ে কোনো ভারী জিনিসকে তুলতে যাচ্ছেন, তখন দেখবেন আপনার মেরুদণ্ডের যেখানে আঘাত লেগেছে ওই জায়গা থেকে ঠিক একটা বিদ্যুতের শক লাগার মতন একটা সেন্সেশন চারিদিকে ওই রকম লতা পাতার মতন যেন ছড়িয়ে যাচ্ছে। এই রকমটা যদি আপনার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি 100% বুঝে নেবেন আপনি মাল্টিপল স্ক্লেরোসিসে আক্রান্ত হয়েছে। তার মানে এই নয় শুধু একটা লক্ষণ হলো মানে আপনি মাল্টিপল স্ক্লেরোসিস বলবেন না। এই একটা বোঝার উপায় বলেছি, আরও দুটো তিনটে বলবো, সবগুলো যদি হয় তাহলে আপনি টেস্ট করুন বা না করুন, যাই করুন না কেন, আপনি যে মাল্টিপল স্ক্লেরোসিসে আক্রান্ত সেটা আপনি কনফার্ম বুঝে নেবেন। আর কি না, মাল্টিপল স্ক্লেরোসিস যদি আপনি যদি আক্রান্ত হয়ে থাকেন, আর কি সাইন বা উপসর্গ আপনার মধ্যে প্রকাশ পাবে? সেটা হচ্ছে আরেকটা জিনিস প্রকাশ পাবে, শরীরে গরম যদি কোনো কিছু হয়, সেটা হতে পারে আপনার জ্বর এসে শরীরের টেম্পারেচার বেড়ে গেছে, হতে পারে আপনি কোনো গরম জলে স্নান করছেন, কিংবা হতে পারে আপনি কোনো ওই প্রখর রৌদ্রে খুব গরম অবস্থা হেঁটে হেঁটে যাচ্ছেন। এই সময়ে কিন্তু আপনার মেরুদণ্ডের যে নার্ভগুলো রয়েছে বা মেরুদণ্ডের যেখানে আঘাত লেগেছে সেইখানে প্রচুর সমস্যা হতে পারে, ব্যথা যন্ত্রণা হবে, হতে পারে ইলেকট্রিক শক লাগার মতো হবে, হতে পারে এমন যন্ত্রণা হবে কোথাও বসতে হবে, একটু রেস্ট নিতে হবে ঠান্ডা জায়গায়। এই রকম কন্ডিশনটা যদি হয়, সেটাও কিন্তু আপনি মাল্টিপল স্ক্লেরোসিস বুঝে নেবেন। আর আরও একটা জিনিস আছে মাল্টিপল স্ক্লেরোসিস বোঝার, সেটা হচ্ছে এটা মেনলি আপনার যে স্পাইনাল কর্ড আছে, স্পাইনাল কর্ড থেকে যে নার্ভ রুটগুলো বেরোচ্ছে, নার্ভ রুটে যদি কোনো কারণে যেহেতু প্রবলেম হয়, সেক্ষেত্রে এইটা খুব ভালোভাবে বোঝা যায়। আর সেটা কি না, সেটা হচ্ছে ধরুন আপনি বিছানাতে শুয়ে আছেন, এটা অনেক জায়গায় আপনি দেখে থাকবেন, শুয়ে আছেন, শুয়ে থাকার পরে কোনো একটা জিনিস দিয়ে, সেটা হতে পারে কোনো কাঠি বা কোনো ধাতব কিছু, সেটা দিয়ে আপনার ধরুন এটা আপনার পায়ের তলায় যদি এইভাবে যদি টানা হয়, তাহলে কি হবে না, আপনার পায়ে একটা সুড়সুড়ি লাগার মতো সেন্সেশন তৈরি হবে। আর এই সুড়সুড়ি লাগার মতো সেন্সেশন যদি তৈরি হয়, যখনই তৈরি হবে, তখন আপনার পায়ের বুড়ো আঙুল যদি সামনের দিকে ঝুঁকে পড়ে, সেন্সেশনে বলে সামনের দিকে বেঁকে বেঁকে যায়, তাহলে এটা সুস্থতার লক্ষণ। আর যদি সেন্সেশনের ফলে আপনার পায়ের বুড়ো যদি পিছনের দিকে এইভাবে সরে 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 যায়, পিছনের দিকে যদি এইভাবে বেঁকে যায়, তাহলে কিন্তু এটা মাল্টিপল স্ক্লেরোসিসের লক্ষণ। এটার দ্বারা একটা জিনিস বোঝা যাবে, সেটা হচ্ছে মেরুদণ্ড থেকে যে নার্ভগুলো বেরিয়ে এসছে, সেই নার্ভ রুটের কোথাও কোনো প্রবলেম হয়েছে, সেই নার্ভের সমস্যার কারণে তো আপনার পায়ের আঙুলগুলো সামনের দিকে ঝুঁকে না পড়ে পেছনের দিকে চলে যাচ্ছে। এটা অনেক জায়গায় দেখে থাকবেন, আমি আরো ভালো করে বলে দিলাম। তো এই তো গেল মাল্টিপল স্ক্লেরোসিস। এই মাল্টিপল স্ক্লেরোসিসে যদি আপনি আক্রান্ত হন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই গাইড ডিসঅর্ডারটা কিন্তু আসতে পারে। মানে আপনি হাঁটতে গেলে বা দাঁড়িয়ে থাকলে মাথা টলমলো করে যেন এক্ষুনি পড়ে যাবো ভাব হতে পারে। আর একটা রোগে হতে পারে, আর যেটা সব থেকে কমন রোগ, সেটা কি জানেন? সেটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি। মানে আপনি দীর্ঘদিন ডায়াবেটিসে আক্রান্ত হয়ে আছেন, যার ফল হেতু আপনার নার্ভের প্রবলেম এসছে, যেটাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি। আর এই ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণ হেতু আপনার
গাইড ডিসঅর্ডার আসতে পারে। আর এটা সব থেকে কমন। আর এর আরো একটা নাম আছে, এর আরো একটা নাম হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি বলা হয়। আর এই পেরিফেরাল নিউরোপ্যাথিরও কিন্তু কিছু কিছু সাইন আছে, যে সাইনগুলো অন্য ভিডিওতে আলোচনা করব, একটা ভিডিওতে সব বলছি না। আর একটা জিনিস আছে যেটার কারণে কিন্তু আপনার এই গাইড ডিসঅর্ডার হতে পারে, সেটা হচ্ছে কেউ যদি আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস বা বাতের প্রবলেম, এই প্রবলেম যদি দীর্ঘদিন ধরে ভুগতে থাকে, সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে তার পায়ের সমস্যা, আর্থ্রাইটিস অস্টিও আর্থ্রাইটিস মানে বেশিরভাগ ক্ষেত্রে পায়ের সমস্যাই হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ব্যালেন্স হারিয়ে যাওয়ার একটা প্রবণতা আসতে পারে। আর হচ্ছে না, কিছু কিছু মানুষের অতিরিক্ত বয়স হয়ে গেলে, অতিরিক্ত বয়স বাড়ার কারণে কিন্তু আমাদের যে মাসেলগুলো আছে, পেশিগুলো কিন্তু ঠিকঠাক কাজ করতে পারে না। পেশিগুলো কিছুটা হলেও শিথিল বা অসাড় হয়ে পড়ে। এই পেশিগুলো শিথিলতা বা অসাড়তার কারণে তো কিন্তু অনেকের ক্ষেত্রে গাইড ডিসঅর্ডার আসে, গাইড ডিসঅর্ডার লক্ষ্য করা যায়। এই যে লক্ষণগুলো আমি বললাম, পার্কিনসন ডিজিজ বললাম, নার্ভের সমস্যা বললাম, মাল্টিপল স্ক্লেরোসিস বললাম, অস্টিও আর্থারাইটিস বললাম, এই যে সব কিছু বললাম, এমন অনেক মানুষ আছে যারা খুব স্ট্রং, তাদের এই সমস্ত কোনো কিছু নেই। এই যে প্রবলেমগুলো বললাম কোনোটাই তাদের নেই, না ডায়াবেটিস আছে, না সুগার প্রেশার আছে, না নার্ভের সমস্যা, কোনো কিছুই নেই। তাও পর্যন্ত কিন্তু তাদের এই যে মাথা টলমলো হওয়া বা হাঁটতে গেলে পড়ে যাওয়া ভাব, এই ভাবটা কিন্তু আসে। সেক্ষেত্রে তাহলে কেন আসে, কি কারণে আসে, এটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার, এটাও বলে দিচ্ছি। এটার ক্ষেত্রে সব সময়ের জন্য যদি কোনো মানুষের কোনো রকম সমস্যা নেই, যা যা বলেছি, তাও পর্যন্ত তার এই প্রবলেমটা হচ্ছে, সেক্ষেত্রে সব থেকে আগে যে বিষয়টার কথা মনে আনবেন সেটা হচ্ছে কানের সমস্যা। কানের শ্রবণ শক্তি যদি কোনো সমস্যা হয় বা ভেস্টিবুলারে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হয়। এই ভেস্টিবুলার সিস্টেমে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে সে হাঁটা তো দূরের কথা, মাথা যখন এদিক ওদিক ঘুরিয়ে আবার সামনের দিকে তাকাবে, তখন সে নিজেই কন্ট্রোল হারিয়ে ফেলবে, এইরকম একটা ব্যাপার হয়ে যায়। তো কানের সমস্যার ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হয়, এটা কিন্তু সবসময় হয়। সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই যে কোনো ইএনটি স্পেশালিস্টের কাছে যেতে হবে, যিনি নাক কান গলা ট্রিটমেন্ট করেন, তবেই কিন্তু আপনার রোগটা সারবে। আর এর পাশাপাশি সবাই জানি আমরা, কিছু কিছু ক্ষেত্রে ভিটামিন B12 মতন একটা ভিটামিনের যদি অভাব থাকে, সেটাও অল্প অল্প হতে পারে। আরেকটা জিনিস হয়, সেটা কি জানেন, সেটা হচ্ছে এমন অনেকে আছে যারা ঘুম হয় না বলে ডাক্তারবাবুদের কাছ থেকে ঘুমের ওষুধ লিখিয়ে এনে কিনে খায়। আর এই ঘুমের ওষুধ যারা অতিরিক্ত পরিমাণে খাচ্ছে বা খায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই গাইড ডিসঅর্ডার চলে আসে। শুধু গাইড ডিসঅর্ডার নয়, এর পাশাপাশি হ্যালুসিনেশনও চলে আসে যারা অতিরিক্ত ঘুমের ওষুধ, নার্ভের ওষুধ খেতে থাকে। বিশেষ করে সিডেটিভ ড্রাগস, অর্থাৎ ঘুমের ওষুধগুলো, হ্যালুসিনেশন চলে আসে। হ্যালুসিনেশন কি যদি না জেনে থাকেন বলবেন, পরবর্তী কোনো ভিডিওতে বলবো। হ্যালুসিনেশন কিন্তু খুব একটা মজার বিষয়, মানে মানুষ রূপে বিভিন্ন রকমের বহুরূপী আকারের মতন আচরণ করবে, এটা হচ্ছে হ্যালুসিনেশন। যদি না জেনে থাকেন বলবেন, পরের ভিডিওতে আমি সুন্দরভাবে বলবো। তো এবার চলে আসি গাইড ডিসঅর্ডারের প্রধান যে লক্ষণ। গাইড ডিসঅর্ডারের প্রধান লক্ষণ কি বলেছি না, প্রধান লক্ষণ হচ্ছে সে হাঁটতে পারবে না, হাঁটতে গেলেই মনে হবে না মাথাটা ঘুরছে, পড়ে যাব। আর যার ফলে কি হয়, সেকেন্ড লক্ষণ যেটা প্রকাশ পায় সেটা হচ্ছে কি না, স্বাভাবিক আপনি যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, যদি মনে হয় আপনি পড়ে যাবেন, তাহলে কি করবেন, আপনি আস্তে আস্তে ছোট ছোট পায়ে হাঁটবেন, মানে আস্তে আস্তে ছোট দূরত্বে পা ফেলে ফেলে যাবেন। যেমন সাধারণ মানুষ জোরে লম্বা পা ফেলে সেভাবে যাবেন না, তাহলে সেকেন্ড লক্ষণটা এটাও প্রকাশ পাবে। আর কি হবে না, আর এই যে গাইড ডিসঅর্ডারে যারা আক্রান্ত, তারা দেখবেন পা বেশি উঁচু করবে না, পা একদম এইরকম ভাবে ঘষিয়ে রাস্তা দিয়ে যাবে। নর্মাল যে উঁচু করে ফেলা, সেটা করবে না, পড়ে যাওয়ার ভয় আছে, সেই জন্য পা ঘষিয়ে চলবে। আরেকটা কি না, এদের মধ্যে মাসেল স্টিফনেস বলেছি, মাসেল স্টিফনেস থাকার কারণে যদি কোথাও বসে তো সেখান থেকে উঠতে গেলে কষ্ট হয়, আর যদি অনেকক্ষণ আস্তে আস্তে হাঁটে সেক্ষেত্রে বসতে গেলেও কষ্ট, কারণ মাসেল তো স্টিফনেস হয়ে আছে, শক্ত হয়ে আছে না, ঠিকভাবে রিল্যাক্সড হচ্ছে না। সেই জন্য এই কন্ডিশনটা কিন্তু বা সিমটমসটা কিন্তু আসবে। তো এই তো গেল মোটামুটি গাইড ডিসঅর্ডারের যে সাইন, সিমটমস বা কেন হয়, সমস্ত কিছু বলে দিলাম। এবার চলে আসি যে কি ঘরোয়া উপায় আছে যেগুলো অবলম্বন করতে হবে।
তবে প্রথমেই একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এটা শুধুমাত্র ঘরোয়া উপায়ে সেরে যাওয়ার মতো কোনো রোগ নয়। কিন্তু মেডিসিনের পাশাপাশি ঘরোয়া উপায়গুলো খেতে হবে, ঘরোয়া উপায়গুলো যেগুলো বলো সেগুলো চালাতে হবে। কেউ যদি মনে করে, এই ভিডিওতে একটা কমেন্ট এসেছিল যে ঘরোয়া উপায় করব তার পাশাপাশি মেডিসিন খাবো, তাহলে আর সব কে লাভ কি? একটা জিনিস খুব ভালো করে ঠান্ডা মাথায় ভাবুন তো, কি হয় না আমাদের হাত পা যদি কারোর কোথাও ভেঙে যায়, তাহলে কি হয়, ডাক্তারবাবুরা তো প্লাস্টার করে দেয়, প্লাস্টার করে দিয়ে এইভাবে একটা সাপোর্ট দিয়ে দেয়, সাপোর্ট দিয়ে মেডিসিন খেতে দেয়। তাহলে আপনারা কোনোদিন গিয়ে বলতে পারেন এটা, যে আপনি যে আমার হাত তো সাপোর্ট দিয়ে দিয়েছেন, তাহলে মেডিসিন কেন খেতে যাবো? বা মেডিসিন যদি খাই তাহলে হাতে সাপোর্টটা কেন দেবো? হাত নর্মালি চলবে, যেভাবে চলা হবে সেভাবে চলবে। এটা কি কোনোদিন হয়? হয় না। মেডিসিনের মতো কাজ করবে, তার পাশাপাশি আপনাকে যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টটাকে কিন্তু প্রপার রাখতে হবে। তো হোম রেমেডি যেটা আমরা বলি ঘরোয়া, এটা তো এক ধরনের ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টটা যদি আপনারা না করে শুধুমাত্র মেডিসিনে কমাতে চান, সেক্ষেত্রে কমবে, প্রচুর টাইম লাগবে, অনেক সময় দেখা যায় কমবেই না। তো এই ধরনের বোকা বোকা কমেন্ট দয়া করে করবেন। যাই হোক, তো ফার্স্ট যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় এই রকম ধরনের খাবার কিন্তু আপনাদের বেশি বেশি খেতে হবে। এখন অনেকে কমেন্ট করতে, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় এরকম খাবার কি কি আছে? ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় এরকম খাবার প্রচুর আছে। আপনারা সেটা যে কোনো ভিডিও থেকেও যে কোনোভাবেও দেখে নেবেন। আমি শুধু বলে দিলাম ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, বা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ট্যাবলেটও রয়েছে, সেটাও খেতে পারেন। আর নেক্সট যেটা খাবেন সেটা হচ্ছে কালারিং ফল। কালারিং ফল বলতে এখানে কি বোঝাচ্ছে? কালারিং ফল মানে হচ্ছে একটু বেরি জাতীয় ফল, ধরুন ব্লুবেরি, স্ট্রবেরি, এই যে খুব কালারফুল যে ফলগুলো আছে, এগুলো খাওয়ার চেষ্টা করতে হবে। এগুলো কি করে না, সেলের, আমাদের যে কোষগুলো রয়েছে, সেলগুলো, সেই কোষগুলোকে বা সেলগুলোকে কিন্তু পুনরায় হিলিং হতে, মানে একটা কোষ ধরো নষ্ট হয়ে যাচ্ছে বা মরে যাওয়ার মুহূর্তে, তাকে পুনরায় হিলিং হয়ে সতেজ করতে কিন্তু খুব ভালোভাবে সাহায্য করে। যেমন একটা মানুষ কি হয় না, শরীর খারাপ হলে কি হয়, সে আস্তে 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 যদি ট্রিটমেন্ট না হয় মৃত্যুর মুখে এগিয়ে যায়, কিন্তু ট্রিটমেন্ট হলে আবার কি হয়, আবার আস্তে আস্তে সে রিকভারি হয়ে সুস্থ হয়ে যায়। ঠিক সেম আমাদের কোষগুলো যখন আস্তে 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 অসুস্থ হয়ে পড়ে, তখন হিলিং করার জন্য কিন্তু এইগুলো খুব ভালোভাবে কাজ করে, তাই এইগুলো খেতে হবে। এর পাশাপাশি আরও একটা জিনিস খেতে হবে, সেটা কি জানেন? সেটা হচ্ছে গ্রিন টি। তবে এই গ্রিন টিটা শুধু খেলে কিন্তু এক্ষেত্রে কাজে দেবে না। এক্ষেত্রে কি করতে হবে না, গ্রিন টি যেমন করছেন তেমন করুন, তার সঙ্গে কিন্তু কয়েক ফোঁটা হলুদের টুকরো অথবা হলুদের রস ফেলে দেবেন। এ কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। এ তো কাজ করবে বলে দিলাম, কি কাজ করবে? এর মেন কাজ হচ্ছে আমাদের মস্তিষ্ক থেকে যে ডোপামিনের সিক্রেশন হওয়া, এই ডোপামিনের সিক্রেশনটাকে কিন্তু মেনটেন করতে ভালো কাজ করে। মানে যতটা দরকার ততটা দেবে, তার বেশি দেবে না। এই যে মেনটেনিং সিস্টেমটাকে কিন্তু এই গ্রিন টি আর হলুদ খুব ভালোভাবে কাজ করে। এর পাশাপাশি যারা কনস্টিপেশন আছে, ফাইবারযুক্ত খাবার খাবেন, তো হামেশাই আমি প্রত্যেক ভিডিওতে আপনারা জানেন, এটা আর বলার কিছু নেই। সেগুলো খেয়ে মোটামুটি একটা কনস্টিপেশনের প্রবলেম তাহলে সেটাকে দূর করার চেষ্টা করবেন। যাদের প্রেশার আছে, হাই প্রেশার, তারা হাই প্রেশারের কন্ট্রোলের বিভিন্ন রকম উপায় যেগুলো আছে সেগুলো মেনে চলবেন। তবে হ্যাঁ, এক্ষেত্রে আরও একটা জিনিস বলতে হবে, এই গাইড ডিসঅর্ডারের ক্ষেত্রে বা পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে কি হয় না, অনেক ডাক্তারবাবুরা একটা মেডিসিন দেয়, দেখবেন প্রেসক্রিপশানে বা ওষুধের গায়ে লেখা থাকে, সেটা হচ্ছে লিভোডোপা। এই নামে একটা মেডিসিন কিন্তু দেয়, অথবা অনেকে দেয় কার্বিডোপা। শুধু যে লিভোডোপা দেয় তা নয়, অনেকে কার্বিডোপাও দেয়। এই যে মেডিসিনটা, এই মেডিসিনটা খাওয়ার ক্ষেত্রে একটা সতর্কতা আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিচ্ছি। যারা যারা এই মেডিসিনটা খান, তাদের ক্ষেত্রে বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা খাওয়ার 1 ঘন্টা আগে থেকে 1 ঘন্টা পর পর্যন্ত যত পারবেন প্রোটিন জাতীয় খাবার খাওয়া কিন্তু কমাবেন। এই মেডিসিনটার কিন্তু প্রোটিন জাতীয় খাবারের সঙ্গে একটা রিয়াকশন কম বেশি থাকে। জানি না, এটা ডাক্তারবাবুরা বলে দেয়, অনেকে আবার দেয় না, কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি, লিভোডোপা বা কার্বিডোপা, এই যে ডোপামিনের উপর কাজ করে এই মেডিসিনগুলো মেনলি। তো এই ডোপামিনের উপর কাজ করা যে মেডিসিন যদি কেউ খান, সেক্ষেত্রে কিন্তু এই রেস্ট্রিকশনটা বজায় রাখবে। সব থেকে ভালো হয় একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যারা এই লিভোডোপা বা কার্বিডোপা জাতীয় মেডিসিন খান, তাদের ক্ষেত্রে সব থেকে বেটার প্রোটিন জাতীয় খাবার খাওয়া একেবারে কমিয়ে দিন।
কারণ প্রোটিন জাতীয় খাবার কি হয় না, এই মেডিসিনের কার্যকারিতাটাকে ঠিকঠাকভাবে করতে দেয় না, বাধা দেয়। তো বন্ধুরা, আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওতে কিন্তু ডিটেলসে বললাম। এবার আপনারা কমেন্টে বলবেন আর কি আপনাদের জানার মতন জিনিস আছে যেটা আমি বলতে পারিনি বা বলার ক্ষেত্রে বাদ পড়ে গেছে। এই যে গাইড ডিসঅর্ডার বা হাঁটতে গিয়ে পা টলমল হয়ে পড়ে যাওয়ার মতো অনুভূতি, এই প্রবলেমটা আশা করি এই ভিডিওটা দেখার পরে কেউ প্রশ্ন করবে না তার এই প্রবলেমটা কেন হচ্ছে, কি কারণের জন্য হচ্ছে। শুধুমাত্র যোগাযোগ করবেন ট্রিটমেন্টের জন্য। যদি চান, যদি অন্য কোনো ডাক্তারবাবু দেখাতে চান, সেটা সবসময় রাস্তা খোলা, দেখাতে পারে। যদি চান ট্রিটমেন্টের জন্য যোগাযোগ করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর শেয়ার করে দেবেন আপনার পরিচিত কারোর কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।